নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি আর্চেরিয়া এবং আমি আজ চলে এসেছি একজন শিল্পী বিশিষ্ট মানুষের কাছে, যার আঁকা বলতে গেলে আমরা কম বেশি সবাই হয়তো দেখেছি বসিরহাটের কিছু মানুষ, আবার কারোর হয়তো অবগত নেই। তো আসুন আগে আমরা সেই আচ্ছা, আপনার নাম পরিচয়টা যদি একটু আমাদের বলেন। আমার নাম অরুণাংশু বাগচি, বিল্টু নামে পরিচিত। আর বেসিক্যালি আমার মাটি হচ্ছে মেদিনীপুর, বসিরহাটে 5 বছর। বসিরহাটে কোথায় থাকে? আমি বসিরহাটে ধলতিতায় থাকি, আর মোটামুটি এখন ওখানে স্টেবল করার ইচ্ছা। তো আপনি একজন চিত্রশিল্পী মানুষ, তো এবার আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। কিছু প্রশ্ন রাখছি আপনার কাছে। তো আমরা এই মুহূর্তে আছি আপনার আর্ট গ্যালারির শপে। তো এই পেশাটাকে হঠাৎ করে কেন বেছে নিলেন? আপনার এই পেশাটাই কেন মনোপুত হলো? এক কথা খুব কঠিন কোশ্চেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়েরা ছবি আঁকা শেখে, আর আমি ছবি আঁকাটা রক্তে নিয়ে জন্মেছি। মানে আপনাদের বংশ পরম্পরা, আমাদের ফ্যামিলি হেরিডিটি এটা। আমার টোটাল শেখা আমার কাকার কাছে, আমার ছোটো কাকা আমার গুরু। আর মোটামুটি ধরুন 6 বছর 6.5 বছর বয়সে তুলি ধরেছি, এখনও চলছে। কাজেই এটা বলা খুব কঠিন, কেন এসছি এটা বলা অসম্ভব। মানে বিষয়টা রক্তের সাথে জড়িয়ে গিয়ে এখন নেশা পেশা সবটাই এটা। এই পেশায় কত বছর আছে? 91 সাল থেকে প্রপারলি কমার্শিয়ালভাবে আমি তুলি ইউজ করা স্টার্ট করেছি। আজকে 2026, বাকিটা আপনারা হিসাব করুন। আচ্ছা, তো কী ধরনের স্কেচ আপনি করে থাকেন? মোটামুটি আর্ট ফর্মের যত রকম আছে সব রকমই করি, শুধু আমি স্কাল্পচারটা করি না বলতে মাটি ঘাটতে খারাপ লাগে তা নয়, কিন্তু স্কাল্পচারটা আমি সেভাবে শিখিনি কোনো দিন। যেটা শিখিনি জানি না, সেটা নিয়ে টাইম ওয়েস্ট করতে ইচ্ছে করে না। এবারে আসি আর্টের বিষয়ে, চিত্রের বিষয়। দেখুন, আগেকার সময়ে, আপনাদের সময় বা 90 থেকে 99 সালে যেসব প্রজন্মরা, তারা যেভাবে আঁকা শিখেছে, এক কথায় বলতে গেলে যে প্রথম যে আঁকার মাধ্যম থাকে, লম্বা দাগ, গোল, সরল রেখা, বক্ররেখা, এইভাবেই মানে ধাপে ধাপে যারা আঁকার মাস্টার ছিলেন তারা শেখাতেন। কিন্তু এখন জিনিসটা হয়ে গেছে কি, সেই চলটা আর নেই। এখন পুরোটাই নয় ইউটিউব দেখে শিখছে, মানে নানা রকম যে সোশ্যাল মিডিয়া মাধ্যম আছে সেই দেখেই অনেকে আঁকা শিখছে। তো এই সেকেলের আঁকা শেখার যে পদ্ধতি আর একালে যেসব ভার্চুয়াল জগতে যেসব আঁকা শিখছে, এর তফাৎটা এবং এর যে বিরাট বড় একটা পার্থক্য, ফারাক, সেই সম্পর্কে যদি আপনি বলেন। আঁকার বিষয়টা যেটা দাঁড়ায়, আমাদেরকে প্রথম থেকে শেখানো হতো খালি হাতে পেন্সিল ধরে কিভাবে ড্রয়িং করা যায়। এখন ড্রয়িংয়ের বিষয়টা এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে যে যাই শিখুক যাই করুক, খাতায় একটা ভালো ছবি ছেলে মেয়ে এঁকে নিয়ে গেছে, এটা না দেখাতে পারলে মাস শেষে মাইনাটা আসবে না। এখন সব কিছুর পরিমাপ হচ্ছে একক একটাই, সেটা হচ্ছে মানি। আপনি আরও একটা বিষয় যে কারণে আমি আঁকা শেখাই না, আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন, একটা স্কুল থেকে একটা ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে ভালো মার্কস নিয়ে পাস করলো, তারপরে সে তার এরিয়া ছেড়ে বাইরে পড়তে চলে গেল, হয়তো 10 বছর বাদে ফিরল, তখনও কিন্তু তার মাস্টার তাকে দেখলে পরে বলে, এ আমার স্কুলের একটা ভালো ছাত্র ছিল। আমরা একটা ছাত্র তৈরি করি, এইটা ওঠার পরে আর শিখতে হবে না মাধ্যমিক আছে। কেন? আঁকার লাইফ কি আছে সেটা না জেনে এটা ভালো স্টুডেন্টকে নষ্ট করে দেওয়া, এটা হচ্ছে গার্জেনদের কাজ। যে কারণে আমি আঁকা শেখাই না, আমার ভালো লাগে না। আর আঁকায় কি লাইফ আছে এটা যদি জানতে হয়, বা ফিউচার কি, ছবি আঁকবো, ছবি আঁকা শিখবো, ফিউচার কি,
ইঞ্জিনিয়ারিং পাস করলে ফিউচারটা কীরকম জানেন এখন? ওয়েস্ট বেঙ্গল না, ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ারিং পাসের ক্ষেত্রে এখন ফিউচার হচ্ছে ফার্স্ট সরকারি কলেজ যদি পেলেন তাহলে কম খরচায় হলো, নাহলে প্রাইভেট কলেজে 10 লাখ 12 লাখ দিয়ে পড়াবেন, পড়ে এসে সে 10,000 12,000 টাকার চাকরি, তার বেশি নেই। তাও আপনার পাসিং রেজাল্ট যদি খুব ভালো হয় তাহলে, আদারওয়াইজ কিন্তু সেই আলটিমেট রকে বসবে, আর কোনো কাজ নেই। যারা শিল্পী তাদেরকে, যেমন ধরুন যারা আঁকা শেখে, নাচ শেখে, গান শেখে, হয়তো বাবা মারা দিচ্ছে সেই বাচ্চাটা গান শিখতে, নাচ শিখতে বা আঁকা শিখতে ভালোবাসে, এবার বড় হয়ে সে যখন বলছে যে আমি আর্ট মাস্টার হব বা আমি নাচ শেখাবো বা গান শেখাবো, তখন বলে এর কোনো ফিউচার নেই, ইঞ্জিনিয়ার পড়ো, ডাক্তারি হও, শিক্ষক হও, এটাই মানে বাবা মারা, গার্জেনরা, অভিভাবকরা যে এতেই ভবিষ্যৎ। শিল্পীদের নাকি কোনো ভবিষ্যৎ নেই, এটা চিরাচরিত না, কথা বলা শিল্পীদের ভবিষ্যৎ নেই এটা বলার কারণ হচ্ছে কি জানেন তো, যে শিল্পীরা প্রচণ্ড ঘরমুখ, তারা তাদের প্রচুর প্রচার করে না। আজকে আপনি দেখবেন শিক্ষাটাও ব্যবসা, এখানে এই কোচিং, ওখানে ওই কোচিং, অমুক স্যারের ইংলিশ ক্লাস, অমুক স্যারের অঙ্ক ক্লাস, চারদিকে কিন্তু ব্যানার ভর্তি। আপনি কোথাও এরকম দেখবেন না যে সেখানে দিয়েছে একটা মাস্টারের নাম, ইংলিশ পড়ায়, মাধ্যমিক, এইচএস, বিএ, অনার্স, এই সেই করে এক গাদা। তুমি মাস্টার ডিগ্রি করতে যাচ্ছ, মাধ্যমিক না পাস করলে তুমি মাস্টার ডিগ্রি যেতে পারবে না, এটা সবাই জানে। তাহলে ওগুলো লেখার এক দরকার নেই। এবং এত ডেজিগনেশন দিয়ে লেখার পরে সে টিউশন করছে। আর যারা আঁকা শেখে তারা কিন্তু, বা আঁকা শেখায়, বা যারা প্রকৃত চিত্রশিল্পী, তাদের আপনি এরকম প্রচার কোথাও দেখতে পাবেন না। তারা চায় না তাদের বিষয়ে লোকে বেশি জানুক। তার কারণ হচ্ছে তাদের যে পৃথিবী, সে পৃথিবীটা এই নর্মাল পৃথিবীর থেকে অনেক আলাদা, অনেক আলাদা। আমি আপনাকে দুটো নাম বলে দিচ্ছি, আপনি ফেসবুক সার্চ করলে দেখতে পাবেন। একজন গোপালচন্দ্র নস্কর আর একজন প্রদীপ মৈত্র। গোপাল নস্কর আমাদের থেকে এই যে ছোট, গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্ট ছিল। আর প্রদীপ মৈত্র আমাদের থেকে অনেক সিনিয়র। প্রদীপ মৈত্রকে এক কথায় দেখলে অনেকেই রবীন্দ্রনাথ বলে, সাদা চুল, সাদা দাড়ি। ও একজন ভদ্রলোক। আজকে স্কুলে বাচ্চারা যে ওয়াটার কালার দিয়ে ছবি আঁকে, ওই ওয়াটার কালারে একটা ছবি এঁকে যে লোকটা 10 লাখ 15 লাখ টাকায় বিক্রি করে, তার ভবিষ্যৎ আছে কিনা আপনারা চিন্তা করুন। আর ওই গোপালচন্দ্র নস্কর যে বললাম, তার ছবি আঁকার হাত তো ছেড়েই দিন, স্কাল্পচারিস্ট হিসেবেও সে এতটাই সুনাম করেছে, বছরে একটা দুর্গা ঠাকুর বানায়, সেটাও হয় থার্মোকল, নাহলে কাগজ, মানে যে আইটেমগুলো কেউ ভাবতে পারে না, এবং ফেদারলেস ওয়েট হবে এরকম। কেন বানায় না, ওইটা তার চিন্তা ভাবনা করে স্ট্রাকচারটা রেডি করার আগেই কিন্তু ফরেন থেকে ওটার অ্যাডভান্স হয়ে যায়। এবং সেটা আমার লাস্ট দেখা ওর একটা কাজ ছিল, যেটা নাম দিয়েছিল সবুজ পৃথিবী। পুরো দুর্গাটাই ছিল সবুজ পাতার উপরে, থার্মোকলে তৈরি করেছিল। হাইট ছিল 11 ফুট আর চওড়াই ছিল 8.5 ফুট। দুর্গাটা, একটা থার্মোকলের দুর্গা কত টাকা দাম হতে পারে? 35 লাখ টাকা ইনট্যাক্ট কলকাতায় বসেও নিয়েছে। তারপরে ওর ক্যারিংটা আলাদা। ও গোপাল আজকে যেখানে এক্সিবিশন করতে যাচ্ছে, ওর কোনো এক্সিবিশনের রুম ভাড়া নিতে হয় না, ওকে লোক উঠিয়ে নিয়ে যায় এক্সিবিশন করবার জন্য। এর কিন্তু লাইন এখানে। এটা হচ্ছে আপনার ফাইন আর্টসের ক্ষেত্রে। কমার্শিয়াল আর্টে মানে আমাদের অ্যাকচুয়ালি জ্ঞানের সীমাটা খুব পরিমিত। তো এখন তবু ইউটিউব বা ফেসবুক কিছুটা অনেকটা সজাগ করেছে, তবু আমাদের জ্ঞানের সীমা খুব পরিমিত। আপনি যে ড্রেসটা পরে আছেন, এই যে ড্রেসের ডিজাইনটা, এটা কিন্তু কমার্শিয়াল আর্ট, এবং এটা কিন্তু আমার আপনার মতোই কেউ বানায়।
এরা আর্ট কলেজ থেকে কমার্শিয়াল আর্ট নিয়ে পাস করছে, এবং ওয়েস্ট বেঙ্গলে এই ফেসিলিটিটা না থাকার জন্য এরা কিন্তু ম্যাক্সিমাম গুজরাট চলে যাচ্ছে। গুজরাটের সমস্ত ফ্যাক্টরিগুলোতে এক একজন ডিজাইনার, তাদের স্যালারি কি, তাদের সমাজে স্ট্যাটাস কি, এবার খোঁজ নিয়ে দেখুক সবাই, তাহলে বুঝতে পারবে এর ফিউচার কি আছে। যারা জানে না তারা বলে, অনেক কথাই বলে, কিন্তু যে কোনো কাজকে ভালোবেসে শিখতে পারলে তার রিটার্ন আছে। ভীষণ ভালো লাগলো, আমরা অনেক কিছু জানতে পারলাম। এবং শেষ প্রশ্ন যেটা করব আপনার কাছে, যে ভবিষ্যতে যদি কেউ চিত্রশিল্পটাকে নিয়ে এগোতে চায় বা যারা ভাবছেন যে চিত্রশিল্পী হবেন, তাদের আপনি কি পরামর্শ দেবেন? পড়াশোনাটা তোমার কাছে যতটা গ্রহণযোগ্য, যতটা তুমি মন দিয়ে লেখাপড়া করো, ঠিক ততটাই মন দিয়ে তুমি চিত্রশিল্পী হও, সঙ্গীত শিল্পী হও, বাদ্যশিল্পী হও, যে শিল্পী হও না কেন, তুমি যতটা তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা বা যতটা গুরুত্ব দিয়ে তুমি পড়াশোনা করছো, ততটা গুরুত্ব দিয়েই এই কাজটা করতে হবে, তবে তুমি একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। আলটিমেট রবিবার দিন আঁকার ক্লাস করে একটা ছেলে বাড়ি এলো, একটা স্টুডেন্ট বাড়ি এলো, ছেলে হোক মেয়ে হোক, স্যার কিন্তু একটা হোমওয়ার্ক তাকে দিয়েছে। এবার সেই হোমওয়ার্কটা অ্যাকচুয়ালি ভালো মতো দাঁড় করাতে গেলে তার হয়তো 4 দিন সময় লাগার কথা, কিন্তু সে সেই হোমওয়ার্কটা কবে করবে জানেন? ঠিক শনিবারে, রবিবারের আগের দিন না, রবিবার বিকেলে আঁকার ক্লাস রবিবার সকালে করবে, এবং তার গার্জিয়ান তাকে এটাই বলবে, রবিবার তোমার স্কুল ছুটি, তুমি সকাল থেকে বসে হোমওয়ার্কটা করে নেবে, তারপরে তুমি স্কুলে যাবে, এখন পড়াশোনা করো, এখন ওটা করতে হবে না। তাহলে যদি না করতে হয় তাহলে আমি কেন পাঠাচ্ছি? আর আমি তাহলে কি আমাকে ধরে নিতে হবে যে আমি আমার ছেলে বা মেয়েকে পাঠাচ্ছি একটাই কারণে, যে আমি লোককে বলতে পারবো যে আমার ছেলে আঁকা শেখে, আমার ছেলে গান শেখে, আমার ছেলে পড়াশোনার সাথে সাথে আনুষঙ্গিক এত কিছু শেখে, এটা বলবো? আজকে আমার ছেলে, আমার সবথেকে দুঃখের জায়গা এটাই যে আমার হেরিডিটিতে ছবি আঁকা, আমার গুরু আমার ছোটো কাকা, আমার বাবাও এই কাজ করতেন, অথচ আমার ছেলে কালার ব্লাইন্ড। আমার ছেলে কিন্তু সীমিত কয়েকটা কালার ছাড়া আর কিছু চেনে না, ও ছবি আঁকতে পারে না, ওর ভালো লাগে না, আমি সেটা মেনে নিয়েছি। ওর ভালো লাগে কি? ওর ভালো লাগে ক্রিকেট খেলতে, ও কলকাতা ক্লাব ক্রিকেট খেলছে, ওর যেটা ভালো লাগে সেটা করুক, যেটা ভালো লাগবে সেটা করতে দিন, জোর করে চাপিয়ে কিন্তু কোনো কিছু হবে না, কোনো কিছুই হবে না। ওটা ভীষণ ভালো লাগলো, দাদার সাথে এতক্ষণ আমরা ছিলাম এবং খুব সুন্দর একটা সাক্ষাৎকারের মধ্যে দিয়ে গেলাম, এবং চিত্রশিল্পটা যে কতটা আমাদের উপর প্রভাব ফেলে, এই যে জামা বলুন, একটু আগেই উনি আমার পোশাক সম্পর্কে বলছিলেন, এই পোশাকটাও কিন্তু একজন চিত্রশিল্পীর হাত দিয়েই আসে, যেটা আমরা পরি অনায়াসে, আমরা খুব সহজেই চুজ করে নিই। তো যেটা আরেকটা প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন যেটা রাখবো, যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার যোগাযোগ মাধ্যমটা কি, অ্যাড্রেসটা? আমার অ্যাড্রেস তো রবীন্দ্রভবন মোড়, বসিরহাট। এখানে এসে বিল্টু বললে যে কেউ দেখিয়ে দেবে, বা আর্ট গ্যালারি বললে দেখিয়ে দেবে। তবে যোগাযোগ যে কোনো বিষয়ে আসুন, আমি হেল্প করব। কেউ কিন্তু এই বিষয়ে আসবেন না যে আমার ছেলেটাকে শেখান, আমি শেখাবো না। একদমই। আচ্ছা, তো বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। এত সুন্দর অনুষ্ঠান, দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।